ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি ইআরপি 9 কিভাবে ক্যাশবুক তৈরি করা হয়। তো সবার প্রথমে ক্যাশবুক তৈরি করতে গেলে আমি একটি এক্সাম্পল তৈরি করে রেখেছি, যেখানে কিভাবে সেটাকে পুট করতে হয় খাতায় কলমে সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। এতটা আমি আলোচনা করছি না, আমরা ডাইরেক্ট এন্ট্রি ধরে কিভাবে ট্যালিতে লেখা হয় সেটাই আমি করে দেখাচ্ছি। শুধু তার আগে একটা জিনিস বলে দিই, ক্যাশবুকের ডাবল কলামটি অনেকটা এইরকম দেখতে হয়, যার ডেবিট দিক হচ্ছে ডেট থেকে শুরু করে এই ব্যাংক কলাম পর্যন্ত, আবার এই ডেট কলাম থেকে ব্যাংকের কলাম পর্যন্ত হচ্ছে ক্রেডিট দিক। মনে রাখতে হবে, ক্যাশবুকের ডেবিট দিক মানে হচ্ছে জমা এবং সেলসের দিক, আর ক্রেডিট দিক মানে হচ্ছে পারচেজ এবং পেমেন্টের দিক। তাহলে শুধুমাত্র এই কটা এন্ট্রিজ জানলেই আমার ক্যাশবুক তৈরি করা হয়ে যায়। তাহলে সবার প্রথমে ক্যাশবুক তৈরি করতে গেলে আমাদের একটি কোম্পানি লাগবে। তো আমি একটি কোম্পানি তৈরি করে রেখেছি, যার নাম হচ্ছে ক্যাশবুক। কোম্পানি কিভাবে তৈরি করে সে ব্যাপারে আমি আলোচনা করেছি, তাই আর সেটা বলে আর আমার ভিডিওর টাইমটাকে বাড়ালাম না। কোম্পানি যে এই মুহূর্তেই তৈরি হয়েছে তার জন্য আমরা লেজার্সকে চেক করে নিই। অ্যাকাউন্টস ইনফো, লেজার্স, ডিসপ্লে। দেখতে পাচ্ছি শুধুমাত্র ক্যাশ এবং প্রফিট লস আছে। আমরা জানি কোনো কোম্পানি তৈরি করা হলে সেখানে শুধুমাত্র ক্যাশ এবং প্রফিট লস এই দুটি লেজারই তৈরি পাওয়া যায়। তাহলে বাদবাকি লেজার্সগুলোকে আমাদের তৈরি করতে হবে। তো সবার প্রথমে আমি ক্রিয়েট অপশনে গিয়ে পেজ আপ করে ক্যাশ লেজারটিকে কল করলাম। এবার একদম নিচে গিয়ে ক্যাশের ব্যালেন্সটা এখানে আমরা পুট করলাম 2000। নেক্সট হচ্ছে ব্যাংকের ব্যালেন্সটি, অর্থাৎ এই যে টু ব্যালেন্স বিডি মানে ক্যাশ ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্সটিকে ক্যাশবুকে লেখা হয়ে থাকে টু ব্যালেন্স বিডি বলে, ক্যাশের ঘরে ক্যাশের অ্যামাউন্ট এবং ব্যাংকের ঘরে ব্যাংকের অ্যামাউন্ট। তাহলে এই ব্যাংকের অ্যামাউন্টটা আমাদেরকে লিখতে হবে লেজার্সে। এবার ব্যাংকের কোনো নাম আমাদের বলা নেই, যদি বলা থাকতো তাহলে এই নেমের জায়গায় ব্যাংকের নামটা লিখতে হতো, অথবা এসবিআই হোক, ইউবিআই হোক, যা খুশি হোক, সেই ব্যাংকের নামটাকে আমাদেরকে এখানে লিখতে হবে। যেহেতু এখানে ব্যাংকের নাম বলা নেই, তাহলে আমরা ডাইরেক্ট লিখব ব্যাংক, আর আন্ডার হবে ব্যাংক অ্যাকাউন্টস। এন্টার প্রেস করে আমরা একদম নিচে যাব। এই জায়গা থেকে এইখানে আমরা ব্যাংকের অ্যামাউন্টটাকে পুট করব 5000। তাহলে আমার হাতে এখন আছে 7000। এবার আমরা এন্ট্রিজগুলো করতে পারি। তাহলে কি এন্ট্রিজগুলো করব না, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখের পরে 2 তারিখে বলা হয়েছে গুড পারচেজড ইন ক্যাশ 2000। তাহলে এইটাকে আমরা 2 তারিখে বাই পারচেজ বলে ক্যাশের ঘরে দেখিয়েছি 2000। এই এন্ট্রিটাই এখন আমাদের করতে হবে। কিভাবে করব না, জার্নাল যদি করি তাহলে আমাদের এন্ট্রিজ হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ঠিক এই জার্নালটিকেই আমাদেরকে পুট করতে হবে ট্যালিতে। তাহলে আমরা চলে আসছি অ্যাকাউন্টিং ভাউচার্স। আমরা এখন দাঁড়িয়ে আছি সেলস মোডে, আমরা এটাকে নিয়ে নেব পারচেজ মোডে। পারচেজ মোডে আসার পর আমরা দেখতে পাচ্ছি এটা আইটেম ইনভয়েসে আছে, এটাকে আমরা নিয়ে নেব ভাউচার মোডে, অর্থাৎ যেখানে আমরা জার্নালের মতো জিনিসটাকে দেখাতে পারি। এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে বলে এই ভিডিওতে আমি আর সেই ব্যাপারগুলোকে আলোচনা করছি না। এন্ট্রিতে চলে এলাম। এন্ট্রি হয়েছে আমাদের পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে টু এর জায়গায়, অর্থাৎ যে টু লেখা আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব ক্যাশকে। ক্যাশ নিলাম। অ্যামাউন্ট কত আছে না, ক্যাশের অ্যামাউন্ট হচ্ছে আমাদের 2000। তাহলে আমরা এখানে পুট করলাম 2000। এবারে কারেন্ট ব্যালেন্স সঙ্গে সঙ্গে দেখাচ্ছে 0 হয়ে গেছে, অর্থাৎ আমি 2000 টাকাই আমার হাতে ছিল, আমি 2000 টাকা দিয়ে জিনিস কিনে নিয়েছি, তাহলে তো ব্যালেন্স 0 হবেই। এই বাইয়ের জায়গায় হবে পারচেজ। আমি যদি কিবোর্ড থেকে পি বাটন প্রেস করি কিছুই আমাদের সামনে আসবে না, যেহেতু পারচেজটি তৈরি নেই। তাহলে অল্ট সি বাটন প্রেস করে আমরা লেজার ক্রিয়েশনের ঘর খুলব। এবার এখানে টাইপ করব পারচেজ। পারচেজ হয় আন্ডার পারচেজ অ্যাকাউন্টে। তাহলে আমরা নিয়ে নিলাম পারচেজ অ্যাকাউন্টসকে, এন্টার। পারচেজে করে 2000 এসে গেছে, এন্টার। এখানে ন্যারেশন লেখার জায়গা, অর্থাৎ বিং গুডস পারচেজ বলে, আবার এন্টার। অ্যাকসেপ্ট বলবো মানে আরেকবার এন্টার। সেকেন্ড এন্ট্রি আমাদের কমপ্লিট।
থার্ড এন্ট্রি কি ছিল? 3 তারিখের এন্ট্রি হচ্ছে গুড সোল্ড ইন ক্যাশ 4000। আমরা দেখতে পাচ্ছি ক্যাশ বুকের ডেবিট দিকে সেলস মানে বিক্রি করা আছে, বিক্রি করলে আমার কাছে পয়সা আসবে, এবং টাকা বা পয়সা যাই আসুক না কেন সেটাকে দেখাতে হবে ডেবিট দিকে, কারণ ডেবিট দিক মানেই হচ্ছে ক্যাশ বুকের জমার দিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 তারিখে এন্ট্রি করা আছে টু সেলস, ক্যাশের ঘরে লেখা আছে 4000। তাহলে এই এন্ট্রিটা এবার আমরা করে ফেলি। আমরা এখন মোডে দাঁড়িয়েছি পারচেজ, আমরা এটাকে নেব সেলস মোডে। একইভাবে এটাকে নিয়ে নেব ভাউচার মোডে। এবার এন্ট্রিস কি আমাদের? না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে এখানে আছে বাই, বাইতে বসবে ক্যাশ, কত টাকা? না 4000। টু এর জায়গায় বসবে সেলস, যেহেতু সেলস তৈরি করা নেই, অল্ট সি সেলস লেজারটিকে আমরা তৈরি করব। সেলস আন্ডার সেলস অ্যাকাউন্ট, লেজারটি তৈরি, অ্যাকসেপ্ট, এন্ট্রি কমপ্লিট হলো। পরের এন্ট্রি কি আছে? 3 তারিখের পরে হচ্ছে 5 তারিখে গুডস পারচেস বাই চেক। এক্ষেত্রে আমরা পারচেস করছি, অর্থাৎ খরচ করছি, কিন্তু এই খরচটা আমরা করছি চেকের মাধ্যমে, অর্থাৎ এই খরচটা হবে ব্যাংকের কলামে। এই হচ্ছে 5 তারিখের এন্ট্রি, বাই পারচেস বলে আমরা ব্যাংকের ঘরে খরচটিকে দেখিয়েছি। তাহলে আমাদেরকেও খরচের দিকে যেতে হবে। তাহলে আমরা ট্যালিতে চলে এলাম, আবার আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম F9 অর্থাৎ পারচেস, সেখান থেকে আমরা ভাউচার মোডে গেলাম। এবার এখানটায় আমরা নিয়ে নিলাম, যেহেতু আমরা চেকের মাধ্যমে করেছি, আমরা এখন ক্যাশ না নিয়ে নেব ব্যাংক। কত টাকা দিয়ে আমরা কিনছি? না, আমরা কিনছি পারচেসটিকে 2000 টাকায়, পারচেসটি করছি আমরা 2000 টাকা, তাহলে 2000 টাকা লিখলাম। ইনস্ট্রুমেন্ট নাম্বার অর্থাৎ চেক নাম্বারটা এখানে লিখতে হবে, যেহেতু এখন আমাদের চেক নাম্বার নেই তাই জন্য আমরা কিছু লিখলাম না। বাই পারচেস, পারচেস যেহেতু তৈরি করেছিলাম তাই জন্য আমাদেরকে আর তৈরি করতে হবে না। পারচেসকে সিলেক্ট করলাম। কোনো আইটেম এখানে আমি কিনিনি, ডাইরেক্ট কিউমুলেটিভ অর্থাৎ পুরো টাকাটা বলেছিল 2000, কোনো জিনিসের নাম নেই, তাহলে আমরা এটা এন্টার প্রেস করে বেরিয়ে যাব। নিচে ন্যারেশন, অ্যাকসেপ্ট, এন্টার। পরের এন্ট্রিটা আমাদের হয়ে গেল। নেক্সট 7 তারিখে বলা হয়েছে গুড সোল্ড ইন ক্যাশ 3000, অর্থাৎ এটি আবার বিক্রি করা হয়েছে কোনো জিনিস, সেটা আবার আমাদের আসবে কোন দিকে? না ডেবিট দিকে। টু সেলস বলে বসানো হয়েছে 3000 টাকায় ক্যাশে। তাহলে আমরা তৈরি করে ফেলি। F8 কিবোর্ড থেকে সেলস, অ্যাজ ভাউচার, বাই ক্যাশ। অ্যামাউন্ট কত? না ক্যাশের অ্যামাউন্ট ছিল আমাদের 3000, 3000 দিলাম। টু সেলস, সেলস তৈরি আছে তাই নিয়ে সেলস চলে এসছে, কোনো আইটেম নেই, ন্যারেশন, অ্যাকসেপ্ট। এই এন্ট্রিটিও আমাদের কমপ্লিট হলো। এবার 7 তারিখের পরে 10 তারিখে বলা হচ্ছে পেড ওয়েজেস। যেহেতু আমি পেড করছি মানে খরচ করছি, 10 তারিখের দিক অর্থাৎ ক্যাশ বুকের ক্রেডিট দিকে আমরা দেখিয়েছি বাই ওয়েজেস, ক্যাশের ঘরে 1000 টাকা। তাহলে একইভাবে আমরা ট্যালিতে কিবোর্ড থেকে F5 প্রেস করে চলে আসবো পেমেন্ট মোডে। এবার এখানে এসে লিখবো বাই ওয়েজেস। ওয়েজেস, ওয়েজেস হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস। অ্যামাউন্ট কত ছিল আমাদের ওয়েজেসে? ওয়েজেসের অ্যামাউন্ট ছিল 1000 টাকা। কিসের মাধ্যমে করেছি আমি? না ক্যাশের মাধ্যমে, তাই জন্য আমরা ক্যাশকে সিলেক্ট করব। ন্যারেশন, অ্যাকসেপ্ট। এই এন্ট্রিটিও আমাদের হয়ে গেল। নেক্সট কি? না 12 তারিখে বলা হয়েছে যে রিসিভ করেছি অনুপের কাছ থেকে চেক 5000 টাকা। যখনই আমরা কোনো চেক পাই সেটাকে ব্যাংকের ট্রানজ্যাকশন বলে ট্রিট করা হয়, কিন্তু মনে রাখতে হবে যে এই অনুপের চেকটি যদি পরবর্তী ক্ষেত্রে আবার বলা হয়ে থাকে, অর্থাৎ ধরা যাক 12 তারিখে চেকটি বলা হয়েছে, 16 তারিখে বলা হয়েছে যে অনুপের চেকটি এবার ব্যাংকে জমা করা হলো, তাহলে 12 তারিখে কিন্তু অনুপের চেকটা ব্যাংকে জমা করা হয়নি, তখন সেক্ষেত্রে আমাকে অনুপের চেকটিকে ক্যাশের ঘরে লিখতে হতো এবং 16 তারিখে ওই চেকটাই এবার ব্যাংকে জমা করতে হতো। তখন সেটা একটা কন্ট্রা এন্ট্রি বলে ট্রিট হতো। যেহেতু অনুপের চেকটা ক্যাশে ছিল, আমি বাই ব্যাংক বলে এবার ওই ক্যাশ থেকে ওই চেকটাকে তুলে নেব, অর্থাৎ ক্যাশের দিকে খরচ করলাম, এবং টু ক্যাশ বলে ব্যাংকের ঘরে আমরা ওটাকে ডিপোজিট করে দেব।
তাহলে একই দিনে দুটো বিপরীত এন্ট্রি এখানে আমাদের হলো, একদিকে খরচ এবং একদিকে জমা। যখনই এই ধরনের এন্ট্রি করা হয় মনে রাখতে হবে সেটাকে বলা হয়ে থাকে কন্ট্রা এন্ট্রি। কিন্তু এক্ষেত্রে এই 12 তারিখে অনুপের চেকটি 5,000 টাকা বলা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে ওই চেকের কথা কোথাও উল্লেখ নেই, তাহলে ধরে নিতে হবে যেদিনকে আমি চেকটি পেয়েছি সেদিনকেই আমি ব্যাংকে জমা করে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি আমরা টু মিস্টার অনুপ বলে ব্যাংকের ঘরে 5,000 টাকা লিখেছি। তাহলে এন্ট্রিটা কি না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অনুপ অ্যাকাউন্ট। তাহলে আমরা রিসিপ্টে চলে যাই, F6 দিয়ে টু অনুপ অল্ট সি মিস্টার অনুপ। অনুপ যেহেতু একজন ব্যক্তি বা পার্টি যেহেতু হয় সে ক্রেডিটার্স হবে নাহলে ডেটার্স হবে। যেহেতু এখানে আমি অনুপের কাছ থেকে টাকা পাচ্ছি তাহলে সে হবে সানড্রি ডেটার্স, আর আমি যদি অনুপকে টাকা দিতাম তাহলে অনুপ হয়ে যেত সানড্রি ক্রেডিটার্স। বাই ব্যাংক, ইনস্ট্রুমেন্ট অর্থাৎ চেক নাম্বার জানা নেই, অ্যাকসেপ্ট, এন্ট্রি কমপ্লিট। নেক্সট এন্ট্রি কি, নেক্সট এন্ট্রি হচ্ছে আমাদের 12 তারিখের পরে 15 তারিখ, রিসিপ্ট কমিশন বাই চেক, অর্থাৎ আমি চেকের মাধ্যমে কমিশন পেয়েছি 2,500 টাকা, অর্থাৎ এটা জমার দিকে দেখানো হবে। 15 তারিখ পরে টু কমিশন বলে লেখা আছে 2,500। এন্ট্রি কি, এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট। তাহলে আমরা রিসিপ্টেই তো আছি, টু হবে কমিশন, অল্ট সি কমিশন, কমিশন হবে ইনডাইরেক্ট ইনকাম। এসে গেছি, অ্যামাউন্ট কত আছে, অ্যামাউন্ট হচ্ছে কমিশনের 2,500 টাকা। এবার এখানে হবে বাই, বাইয়ের দিকে বসবে আমাদের 5,000 টাকা, এই সরি 2,500 টাকা আমি পেয়েছি ব্যাংকের মাধ্যমে, তাহলে এখানটায় হবে আমাদের বাই ব্যাংক। ইনস্ট্রুমেন্ট নাম্বার, ব্যাংক নাম্বার, ন্যারেশন, অ্যাকসেপ্ট, এন্ট্রি কমপ্লিট। নেক্সট হচ্ছে 16 তারিখে পে টু সুনীল, অর্থাৎ আমি এখানে সুনীলকে টাকা দিচ্ছি, তাহলে খরচের দিকে সুনীলকে দেখানো হয়েছে 400 টাকা। এন্ট্রি কি, এন্ট্রি হচ্ছে সুনীল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ এটা একটা পেমেন্ট। তাহলে আমরা মোডটিকে চেঞ্জ করে অবশ্যই চলে যাব পেমেন্টে। এবার এন্ট্রি আমাদের কি ছিল না, এন্ট্রি ছিল আমাদের সুনীল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাইতে বসবে সুনীল, অল্ট সি সুনীল, সুনীলকে যেহেতু আমি টাকা দিচ্ছি তাহলে এ হয়ে যাবে এখন সানড্রি ক্রেডিটার্স। কত টাকা দিয়েছি, 400 টাকা। সুনীলকে আমি কি দিয়েছি, চেক দিইনি, আমি দিয়েছি ক্যাশে, তাহলে আমরা এখান থেকে টুতে বসাবো ক্যাশ, অ্যাকসেপ্ট। নেক্সট এন্ট্রি আছে। এবার চলে আসছি আমরা 20 তারিখে, এখানে বলা আছে পেড ফর ক্যারেজ 600 টাকা, তাহলে এই যে বাই ক্যারেজ বলে 600 টাকা লেখা হয়েছে, তার মানে এটা একটা পেমেন্ট, তাহলে আমি পেমেন্টে অবশ্যই দাঁড়িয়েই আছি, তাহলে বাইতে বসবে ক্যারেজ, অল্ট সি ক্যারেজ, ক্যারেজ ডাইরেক্ট এক্সপেন্সেস, 600 টাকা টু ক্যাশ। নেক্সট এন্ট্রি অর্থাৎ লাস্ট যে এন্ট্রিটা পড়ে আছে 27 তারিখে, সেটা হচ্ছে উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। এটা একটা কন্ট্রা এন্ট্রি, কেন, কারণ আমি ব্যাংক থেকে টাকা তুলছি কিন্তু সেই টাকাটা নিজের জন্য নয়, অফিসের জন্য, অর্থাৎ ক্যাশে আমি জমা করব। তাহলে এই 27 তারিখের এন্ট্রিটা আমাদের ক্যাশবুকে দুদিকে দেখানো হবে। টু ব্যাংক বলে লেখা হয়েছে ক্যাশের ঘরে 2,000 টাকা এবং বাই ক্যাশ বলে লেখা হয়েছে ব্যাংকের ঘরে 2,000 টাকা। এন্ট্রিটি কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ক্যাশের ঘরে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই ক্যাশ অ্যাকাউন্ট,
অর্থাৎ দুটো অপোজিট এন্ট্রি করা হয়েছে। একই দিনে জমা এবং খরচ, এটাকে কন্ট্রা বলা হয়। তাই জন্য আমরা এলএফ এর ঘরে সি লিখে একটা গোল করে দেবো, তাহলে আমরা দেখেই বুঝতে পারবো ওটা একটা কন্ট্রা এন্ট্রি। তাহলে এই কন্ট্রা এন্ট্রির জন্য ট্যালিতে আমাদের মোড পেমেন্টেও নয়, রিসিপ্টেও নয়, আমাদেরকে যেতে হবে কন্ট্রা মোডে। কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করব, চলে আসবে কন্ট্রা। এবার আমরা এখানে এন্ট্রিটা পাস করব। এন্ট্রি আমাদের কি ছিল? এন্ট্রি ছিল আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে টু এ বসবে ব্যাংক, কত টাকা? অ্যামাউন্ট ছিল 2000। আর বাইতে কে বসবে? না ক্যাশ। কন্ট্রা এন্ট্রি আমাদের কমপ্লিট হলো। আর আমাদের কাছে কোনো এন্ট্রি নেই, আমাদের সমস্ত কিছু এন্ট্রি পুট করা হয়ে গেছে। তাহলে শেষ দিনে আমাদের যে ব্যালেন্সটি থাকবে সেটা হচ্ছে 7000 টাকা ক্যাশের ঘরে এবং ব্যাংকের ঘরে 8500 টাকা। এইটা আমাদের থাকা উচিত। যদি আমাদের ক্যাশবুকটা সঠিকভাবে আমরা করে থাকি তাহলে এই ব্যালেন্সটাই আমরা দেখতে পাবো। 500 আমরা চেক করে নিই আমাদের ক্যাশবুক মিলল কি না। আমরা ব্যাক করলাম এসকেপ বাটন দিয়ে। এবার আমরা চলে আসব নিচের দিকে রিপোর্টসের আন্ডারে ডিসপ্লে। ডিসপ্লে থেকে চলে যাব আমরা অ্যাকাউন্ট বুকস। অ্যাকাউন্ট বুকস থেকে আসবো ক্যাশ অবলিক ব্যাংক বুকস, যেখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাশ ইন হ্যান্ড 7000 টাকা এবং ব্যাংকের ব্যালেন্স 8500 টাকা। এটাই ছিল আমাদের ব্যালেন্স। তাহলে আমাদের অঙ্ক ঠিক হয়েছে, আমরা ঠিকভাবে ট্যালিতে পুট করতে পেরেছি। এই ছিল আজকের বিষয়, ট্যালি ইআরপিতে কিভাবে ক্যাশবুক তৈরি করা হয়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো তোমরা। একটু বড় হয়েছে ভিডিওটি, কারণ অনেক এক্সপ্লেনেশন ছিল। আশা করি তার জন্য তোমরা কিছু মনে করবে না। তাহলে আবার আমাদের দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।